আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় অনেক ভালো আছি। এই মুহূর্তে আপনাদের সামনে পাপেল এডুকেয়ারের পক্ষ থেকে আমি আবারও হাজির হয়েছি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের আলোচনা নিয়ে। আজকের যে ক্লাসের আলোচনার বিষয় সেটা আপনারা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছেন। কেমিস্ট্রির দ্বিতীয় অধ্যায়, যেটা প্রতীক, যোজনী এবং সংকেত। এই অধ্যায়ের খুঁটিনাটি বিষয় আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব। আমি আশা করব আপনারা যারা এই ভিডিওটা এই ক্লাসটা সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই আহ, এই অধ্যায়ের সকল বিষয় খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলি। দেখেন, আমরা এই অধ্যায়ের প্রত্যেকটি বিষয়কে এক এক করে সমাধান করব। দেখেন, আমরা শুরুতেই যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে প্রতীক, যোজনী ও সংকেত। এই প্রত্যেকটা সংজ্ঞা আমরা খুব সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলেন আমরা এক এক করে সমাধান করি। দেখেন, প্রতীকের যে ব্যাপারটা সেটা যদি আমরা সমাধান করি, দেখেন আমি আপনাদেরকে একটু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। দেখেন যে আমি এখানে দুইটা রাসায়নিক মৌলের নাম নিলাম, ধরেন সোডিয়াম লিখলাম এবং এখানে ক্লোরিন লিখলাম। এখন দেখেন, এই সোডিয়াম এবং ক্লোরিন, আমি যদি এরকম আরো কয়েকটা রাসায়নিক মৌল নিই, যেমন হাইড্রোজেন, এগুলা এইচ লেখার পরেই আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে হাইড্রোজেন। কিন্তু বেসিক্যালি এটা যে হাইড্রোজেন সেটা কিন্তু আমরা আহ, পুরোপুরি নামটা না লিখেও বুঝতে পারতেছি। কিন্তু আমি যদি এটার পুরো নামটা লিখি, দেখেন হাইড্রোজেন, আমি যদি এরকম আরো একটা অ্যাড করি, ধরেন এখানে অক্সিজেন লিখলাম, আমি অক্সিজেন লিখতেছি, অক্সিজেন। এখন খেয়াল করেন, আমি এই অক্সিজেন সম্পূর্ণ বানানটা না লিখে এখান থেকে শুধুমাত্র ও লেটারটাকে নিয়ে আমি এই লেটারটাকে এখানে নোট করেছি, তাতেই আপনারা বুঝতে পেরেছেন যে এটা আমি অক্সিজেন লিখেছি। এখানে ঠিক হাইড্রোজেনের পুরো নামটা না নিয়ে আমি ঠিক এখানে শুধুমাত্র এইচ লেখার পরে আপনি বুঝতে পারতেছেন যে এটা হাইড্রোজেন। তাহলে এই যে ব্যাপারটা দাঁড়ালো, এই ব্যাপারটাই হচ্ছে আসলে প্রতীকের ব্যাপারটা। দেখেন, কোনো মৌলের পুরো নামের কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত যে রূপটা আমরা নেই সেটাকে সাধারণত আমরা প্রতীক বলে থাকি। তাহলে আমরা প্রতীকের সংখ্যাটা কি লিখতে পারি, যে কোনো মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। তাহলে এরকম যে ব্যাপারগুলো রয়েছে, যেমন সোডিয়ামের ল্যাটিন যে নাম রয়েছে নেট্রিয়াম, এই নেট্রিয়াম থেকে আমরা শুধুমাত্র এনএ নিয়েছি। ক্লোরিনের পুরো নাম থেকে আমরা সিএল নিয়েছি। এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে কি কোনো একটা মৌলের পুরো নামটা না নিয়ে আমরা তার একটা সংক্ষিপ্ত রূপ ব্যবহার করেছি। এই সংক্ষিপ্ত রূপটাকে আমরা প্রতীক বলে থাকি। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন, আমাদের পরবর্তী ব্যাপারটা হচ্ছে যোজনী। রসায়নের বা কেমিস্ট্রির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই যোজনীর ব্যাপারটা। এই যোজনীটাকে আপনারা আহ, বিভিন্ন রকম ভাবে শিখে থাকেন। আমি আজকে আপনাদেরকে একটা সহজ কৌশল দেখাবো, পাশাপাশি আপনাদের বই পুস্তকে যে সংজ্ঞাটা আছে সেটাও দেখাবো। দেখেন, যোজনী, সরি, দেখেন আমরা গতানুগতিক যে সংজ্ঞাটা পড়ি সেটা হচ্ছে যে আমরা একটু উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। এটাকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, দেখেন 12 আর 5 17, এই হচ্ছে আমাদের ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। উপশক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাসটা আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন, এখানে যেগুলা পূর্ণ অরবিটাল রয়েছে বা উপশক্তি স্তর রয়েছে সেগুলাকে আমরা অ্যানালাইসিস করছি না, বাট এখানে
যেটা অপূর্ণ, অর্থাৎ আমরা জানি পিতে 6টি ইলেকট্রন থাকে, বাট এখানে আছে হচ্ছে 5টি, তার মানে এটা অপূর্ণ অবস্থায় রয়েছে। তাহলে আমরা এটাকে একটু অ্যানালাইসিস করলে আমরা পাবো পি উপশক্তি স্তরের উপশক্তি স্তর রয়েছে আবার 3টি। সেই উপশক্তি স্তরগুলোতে যদি আমরা এটাকে ডিভাইডেড করি, অর্থাৎ 3p(x1), 3p(y), 3p(z), দেখেন এখন এখানে এই 5টা ইলেকট্রনকে যদি আমরা এখানে দিয়ে দিই, অর্থাৎ প্রথমে একমুখী ইলেকট্রন একটা করে দিলাম, একমুখী ইলেকট্রনগুলো দিলাম, তারপরে অবশিষ্ট যেগুলো রয়েছে বিপরীতমুখী অবস্থায় প্রবেশ করবে এক, আর এইখানে এক। তার মানে এখানে দেখেন যেগুলো অপূর্ণ অরবিটাল ছিল, অপূর্ণ অরবিটালের যে ইলেকট্রনগুলো সেগুলোও কিন্তু এখানে এসে জোড় হয়েছে, এখানেও জোড় হয়েছে। কিন্তু এখানে দেখেন আমার যেহেতু 5টি, এই দুইটাতে 4টা হয়ে গেছে, এখানে একটা আছে, তার মানে এটা বিজোড় অবস্থায় রয়েছে, বিজোড়। তাহলে আমরা যদি এই এই যে 1 অর্থাৎ একটা ইলেকট্রন রয়েছে, এটাকেই যদি আমরা ক্লোরিনের যোজনী বলি, ক্লোরিনের যোজনী হচ্ছে 1, ঠিক আছে। তাহলে কি জন্য বললাম, আমরা যে সর্ববহিস্থ স্তরে তার যে বিজোড় ইলেকট্রন রয়েছে, আমরা এটাকে বইয়ের ভাষায় অযুগ্ম বলে থাকি, ঠিক আছে, অযুগ্ম ইলেকট্রন। অর্থাৎ কোনো মৌলের সর্ববহিস্থ স্তরে ও স্তরের অযুগ্ম ইলেকট্রনকেই তার যোজনী বলা হয়। সেটা হচ্ছে একটা প্রসেস। আরেকটা প্রসেস হচ্ছে, দেখেন আমরা যদি এরকম একটু দেখাই আপনাদেরকে, যে একটু এটা আমি একটু মুছে দিচ্ছি, দেখেন আমরা যদি এটার শক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাসটা করি, আমরা দেখেন তো শক্তি স্তর ভিত্তিক ইলেকট্রন বিন্যাস করলে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে 8টা, এবং তৃতীয় শক্তি স্তরে হচ্ছে 7টি ইলেকট্রন বিদ্যমান রয়েছে। এখন দেখেন 2, 8, 7 এভাবে তার ইলেকট্রন বিন্যাসটা হয়েছে। এখন দেখেন এখানে সর্ববহিস্থ স্তরে 7টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ বহিস্থ স্তরে 7টি ইলেকট্রন। এখন অষ্টক পূর্ণের জন্য তার আর কয়টি দরকার? অষ্টক পূর্ণের জন্য তার আর একটি দরকার, অর্থাৎ 8 বা 8 - 7 সমান সমান হচ্ছে 1। দেখেন তার মানে অষ্টক পূর্ণের জন্য তার একটি ইলেকট্রন দরকার। তার মানে আমরা বলতে পারি কোন মৌলের সর্ববহিস্থ স্তরে অষ্টক পূর্ণের জন্য যে কয়টা ইলেকট্রন বর্জন বা গ্রহণ করতে হবে সেটাও হচ্ছে তার কি একটা যোজনী। তাহলে আমরা এইভাবেও কিন্তু বলতে পারি। তবে এখানে একটু আপনাকে খেয়াল রাখতে হবে যে সর্ববহিস্থ স্তরে যদি 1টি, 2টি এবং 3টি ইলেকট্রন থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে এইগুলাই হচ্ছে তার সরাসরি যোজনী। আবার যদি 5, 6 এবং 7টি থাকে, তাহলে ও 8টি পূর্ণ করার জন্য যে কয়টা লাগবে সেটি হচ্ছে তার যোজনী। যেমন এই 5 যদি কোনো মৌলের সর্ববহিস্থ স্তরে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে 3টা লাগবে তার অষ্টক পূর্ণের জন্য, এটাতে 2টা লাগবে, এটাতে 1টা লাগবে। এগুলা হচ্ছে তার যে কয়টা অষ্টক পূর্ণের জন্য লাগবে সেই কয়টাই হচ্ছে তার কি যোজনী। এখন বাকি রইল 4। এই 4টা বেসিক্যালি কার্বনের সর্ববহিস্থ স্তরে আমরা জানি 6টি ইলেকট্রন থাকে, এরা মূলত সমযোজী বন্ধনে আবদ্ধ হয়, অর্থাৎ ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আবদ্ধ হয়। এই হচ্ছে আমাদের যোজনীর ব্যাপারটা। তাহলে আমরা যোজনীর সংজ্ঞাটা কি লিখতে পারতেছি, যে আপনারা যদি ছোট করে লিখতে চান তাহলে এটা লিখতে পারবেন যে কোন মৌলের সর্ববহিস্থ স্তরের অযুগ্ম ইলেকট্রনকে, আমি একটু লিখে দিই, দেখেন কোন মৌলের সর্ববহিস্থ স্তরের অযুগ্ম ইলেকট্রনই তার যোজনী। এই হচ্ছে ব্যাপারটা। তো আমি আশা করি আপনার যোজনীর ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এখন দেখেন আমরা একটু সংকেতে পড়ে যাচ্ছি, তার আগে আমরা একটু যোজনীর প্রকারভেদ গুলা দেখি যে আসলে যোজনীটার প্রকারভেদ কয়টা হয়। এখন দেখেন যোজনীটাকে সাধারণত আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সক্রিয় যোজনী আর একটা হচ্ছে সুপ্ত যোজনী। আমরা কোনো একটা যৌগ লেখার পর বা কোনো একটা যৌগকে নেয়ার পরে আমরা ওই যৌগে, ধরেন আমরা এরকম নিলাম যে H2SO4 নিলাম, H2SO4 নিলাম। এখন দেখেন এখানে
এটাকে অ্যানালাইসিস করে আমরা ধরেন হাইড্রোজেনের যে যোজনীটা আমরা পাবো, সালফারের যে যোজনীটা পাবো, বা অক্সিজেনের যে যোজনীটা আমরা এখান থেকে পাবো বা জারণ মানটা পাবো, সেটাই হচ্ছে তার হচ্ছে সক্রিয় যোজনী। অর্থাৎ যে জারণ মানটা আমরা বের করব, ওই জারণ মানটাই হচ্ছে জারণ মানের সমানই হয় সাধারণত যোজনীগুলো, যোজনী এবং জারণ মান সমান সমান হয়। তাহলে এখান থেকে আমরা যে জারণ মানটা বের করব, সেই জারণ মানটার সমপরিমাণ যোজনী হচ্ছে তার কি সক্রিয়। এখানে থেকে আমরা যেটা পাবো। আরেকটা আমরা জানি যে কোনো কোনো মৌল পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, তো সেক্ষেত্রে তাদের সর্বোচ্চ কতটা থাকে সেটা আমাদের জানতে হবে। তাহলে এখানে আমরা যদি একটু এটাকে ক্যালকুলেশন করি, দেখেন আমরা এখান থেকে সালফারের যোজনী যেটা, এটা যদি বের করি, এখানে এস এর যোজনী, আমি আবারও বলছি আপনাদেরকে, আমরা যেটা বের করব এখান থেকে জারণ মান, হ্যাঁ, তো জারণ মান ইকুয়াল যোজনী, এখানে শুধু একটা প্লাস মাইনাস চিহ্নের ব্যাপার থাকে। তো সেটাতে আমরা একটু খেয়াল করি যে এখানে সালফারের জারণ মানটা আমরা বের করব। দেখেন, তাহলে আমরা যে প্রসেসটা জানি সেটা হচ্ছে যে হাইড্রোজেনের জারণ মান লিখবো ইনটু 2, যেহেতু এখানে 2 আছে আমরা 2 দিলাম, প্লাস সালফারের যে যেটাকে আমরা বের করব সেটাকে এক্স ধরবো, প্লাস অক্সিজেনের যে যোজনী আছে সেটা আমরা লিখি, অর্থাৎ আদানটা লিখি, ইনটু যে সংখ্যাটা আছে 4 সেটা লিখলাম, আর টোটাল আদান কোনো একটা যৌগ হতে গেলে, স্থায়ী যৌগ হতে গেলে টোটাল আদানটা থাকবে 0, এটা আমরা ডান দিকে লিখলাম। এখন আমরা যদি এটাকে একটু ক্যালকুলেশন করি, দেখেন 2 প্লাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস 4 ইন্টু 2 হচ্ছে 8 ইকুয়াল হচ্ছে 0। বা আমরা যদি এটাকে এখান থেকে এক্স এর মানটা বের করি, তাহলে 8 মাইনাস 2, সুতরাং এক্স ইকুয়াল এখানে হচ্ছে আমাদের 6। এখন দেখেন, তার মানে এই এক্সটা আমরা কাকে ধরেছিলাম? সালফারকে ধরেছিলাম। তার মানে সালফারের এখানে জারণ মান হচ্ছে কত? 6। আচ্ছা, তাহলে আমরা এই সালফারের যে জারণ মানটা পেলাম সেটা হচ্ছে 6। এখন এখানে আমরা সালফারের যে যোজনীগুলো রয়েছে সেগুলো থেকে আমরা জানি যে সালফারের যোজনীগুলো হচ্ছে 2, 4 এবং 6। এখন দেখেন এখানে এই 6 হচ্ছে কি সর্বোচ্চ যোজনী, তার সর্বোচ্চ যোজনী। এখন দেখেন এই সর্বোচ্চ যোজনী তার 6, এবং এখানে আমরা এটাকে যেটা পেয়েছি এটা হচ্ছে তার কার্যকরী যোজনী। কার্যকরী কেননা আমরা একটু আগেই বলছি যে যেটা আপনার যৌগকে অ্যানালাইসিস করে আপনার যে যে মানটা পাবেন সেটা হচ্ছে তার কার্যকরী। তাহলে এই যে কার্যকরী অংশটা আমরা পেলাম 6, আর সর্বোচ্চ হচ্ছে 6। তাহলে আমরা সক্রিয় যোজনী বলতে আমরা আগেই বলছি যে কোনো একটা মৌলের, কোনো একটা যৌগে মৌলগুলার যতটুকু যোজনী কার্যকর অবস্থায় থাকবে সেটাই হচ্ছে তার কি সক্রিয় যোজনী। তাহলে আমরা যদি সংজ্ঞাটা এখানে একটু লিখি, দেখেন কি আসে। কোন যৌগে মৌলগুলোর যে যোজনী কার্যকর অবস্থায় থাকে তাকেই তার সক্রিয় যোজনী বলে। তাহলে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন সুপ্ত যোজনীতে আসি। দেখেন আমরা কার্যকরী যোজনী পেয়েছি বা সক্রিয় যোজনী পেয়েছি, এবং সর্বোচ্চ যোজনী ব্যাপারটাও আমরা জানি। তাহলে এখন এই সুপ্ত যোজনীর জন্য আমরা যদি এই একটা সূত্র ক্রিয়েট করে ফেলি, তাহলে আপনারা কিন্তু এইটা বের করে ফেলতে পারবেন। যে আমরা যদি সর্বোচ্চ যোজনী লিখি, সর্বোচ্চ যোজনী মাইনাস, আপনি যদি এখানে কার্যকরী যে যোজনীটা আছে, কার্যকরী যোজনী এটা লিখেন, তাহলে যে ফলটা আপনি পাবেন সেটাই হচ্ছে আপনার কি সুপ্ত যোজনী। অর্থাৎ দেখেন আমরা সর্বোচ্চ যোজনী, সালফারের সর্বোচ্চ যোজনী পেয়েছিলাম 6,
এবং এখানে আমরা কার্যকরী যোজনী পেয়েছি 6, তাহলে আমরা যদি 6 - 6 লিখি তাহলে রেজাল্ট আসছে 0। তার মানে এই যে সালফিউরিক অ্যাসিড যৌগটা, এই যৌগটাতে আমরা যদি সালফারের সুপ্ত যোজনীর কথা বলি তাহলে তার সুপ্ত যোজনী হচ্ছে 0, কেননা তার সর্বোচ্চ যোজনী হচ্ছে 6 এবং সে সর্বোচ্চ যোজনীটাকেই সে এখানে কার্যকরী অবস্থায় অর্থাৎ কাজে লাগিয়েছে। এজন্যই এখানে সুপ্ত যোজনী হচ্ছে তার কত 0। তাহলে আমরা সুপ্ত যোজনীর সংজ্ঞাটা এইভাবে লিখে ফেলবো যে কোনো মৌলের সর্বোচ্চ যোজনী থেকে যদি কার্যকরী যোজনীকে বাদ দেই তাহলে যে যোজনীটা থাকবে সেটাই হচ্ছে আমাদের কি সুপ্ত যোজনী। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন বিভিন্ন প্রকার সংকেতে যাব, তার আগে আমরা একটু সংকেতের যে সংজ্ঞাটা রয়েছে সেটা আমরা একটু দেখি। দেখেন আমরা একটু সংকেতের সংজ্ঞাটাতে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন সংকেত, দেখেন আমরা প্রতীকের ব্যাপারে যখন আমরা সংজ্ঞায়নটা করেছি তখন বলেছি মৌলের পুরো নামের সংক্ষিপ্ত রূপ। এখন বেসিক্যালি জাস্ট আমরা একটু চেঞ্জ করব, যেমন আপনি ধরেন এরকম আমরা একটু আগে যেটা নিয়ে কাজ করেছি সেটাই নিলাম, সালফিউরিক অ্যাসিডকে নিলাম। দেখেন এই সালফিউরিক অ্যাসিডে আপনাদের কি কি রয়েছে, দেখেন এখানে রয়েছে হাইড্রোজেন। আমরা যদি পুরো নামগুলো লিখি তাহলে আসতেছে এইরকম হাইড্রোজেন, সালফার, ঠিক আছে, তারপরে হচ্ছে অক্সিজেন, এই তিনটা আছে। এখন এটাকে যদি আমরা এভাবে লিখতাম হাইড্রোজেন 2, সালফার 1, অক্সিজেন 4 এরকম লিখতে হতো পুরাটা লিখতে। কিন্তু দেখেন আমরা কিন্তু এখানেও এই কাজটাই করেছি, এখানেও মৌলগুলার পুরো নামের সংক্ষিপ্ত রূপগুলা নিয়ে আমরা একটা যৌগ তৈরি করেছি, ঠিক আছে, যৌগ। তাহলে এই যে যৌগটা নিয়েছি, যৌগেও কিন্তু মৌলগুলার পুরো নামের সংক্ষিপ্ত রূপগুলাই ব্যবহার করা হয়েছে। তার মানে এইটুকু অংশ দেখলে আমরা এটাকে বলি কি, যেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে দেখেন আমরা যে সালফিউরিক অ্যাসিড এটাকে লিখতে পারলাম কেন, এগুলার মৌলগুলার সংক্ষিপ্ত রূপগুলা নিয়ে আমরা একটা যৌগ ক্রিয়েট করেছি। তার মানে আমরা যদি সংজ্ঞায়নটা করি এরকম যে কোন যৌগের পুরো নামের সংক্ষিপ্ত রূপ, কোন যৌগের পুরো নামের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে আমাদের কি সংকেত। তাহলে আমরা এরকম লিখে ফেলি, যৌগের পুরো নামের সংক্ষিপ্ত রূপকেই সংকেত বলতে পারি। তাহলে এখানে ডিস্টেন্সটা হচ্ছে যে একটা যৌগ নিয়ে কাজ করবে, একটা মৌল নিয়ে কাজ করবে, এই হচ্ছে ব্যাপারটা আর কি। তাহলে আমরা পরবর্তী ব্যাপারগুলো দেখি। তাহলে আমরা এখন এখানে আলোচনা করব বিভিন্ন প্রকার সংকেত নিয়ে। দেখেন সাধারণত 4 ধরনের সংকেত আমরা পেয়ে থাকি, একটা হচ্ছে রাসায়নিক সংকেত, একটা হচ্ছে স্থূল সংকেত, একটা হচ্ছে আণবিক সংকেত, একটা হচ্ছে গাঠনিক সংকেত। দেখেন এই সংকেতগুলো কিন্তু বারবার পরীক্ষাতে আসে, আপনারা একটু মনোযোগ সহকারে এখানে খেয়াল করবেন, আমি আপনাদেরকে খুব সহজ কৌশলে দেখানোর চেষ্টা করব। দেখেন আমরা রাসায়নিক সংকেত নিয়ে কথা বলি। দেখেন রাসায়নিক মৌলগুলার রাসায়নিক মৌলগুলোকে তাদের যোজ্যতা ভিত্তিকভাবে প্রকাশের জন্য যে সংকেত ব্যবহার করা হয় তাকেই রাসায়নিক সংকেত বলা হয়। দেখেন আমরা যদি একটু একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা আরেকটু ক্লিয়ার করি। দেখেন আমরা সোডিয়াম নিলাম আর এখানে ক্লোরিন নিলাম, এটাকে কি নামে পরিচিত সেটা আমরা সবাই জানি, সোডিয়াম ক্লোরাইড, যেটা হচ্ছে লবণ, ঠিক আছে, কাবল লবণ।
তো এখন দেখেন এখানে আমরা কি কাজটা করেছি রাসায়নিক মৌল নিয়েছি দুইটা, ঠিক আছে। কিন্তু এই দুইটা মৌলকে আমরা কি করেছি একটা নির্দিষ্ট নিয়মে আমরা তাকে ইনক্লুড করেছি। যেমন আমরা যদি এটাকে এভাবে না লিখে এরকম লিখতাম ClNa, সেটাও তো আমরা লিখতে পারতাম, কিন্তু এটা কেন আমরা লিখতে পারি নাই? এই যে নিয়মটা, এই যে একটা সংকেতের মাধ্যমে আমরা একটা নিয়ম পাই, সেটাই হচ্ছে সাধারণত রাসায়নিক মৌলগুলোর মানে বা রাসায়নিক সংকেত। এখন দেখেন এটা আমরা কিভাবে লিখেছি, দেখেন এখানে যখন আপনি সোডিয়াম এবং ক্লোরিনকে পরস্পরের সম্পৃক্ততায় নিয়ে আসবেন, তখন এরা কি করবে, একটা তাদের যোজ্যতার ধারাবাহিকতায় বা আদানের ধারাবাহিকতায় তারা একটা প্লেসমেন্ট করবে। অর্থাৎ কি প্লেসমেন্ট করবে, দেখেন এখানে সোডিয়াম হচ্ছে প্লাস ধনাত্মক আধান বিশিষ্ট, সেটা আমরা জানি। ক্লোরিন হচ্ছে মাইনাস আধান বিশিষ্ট। তার মানে এখন এরা দুজন যদি পরস্পরের সাথে সম্পৃক্ততায় আসে, তাহলে প্লেসমেন্টের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে যে ধনাত্মক মৌলটাকে আমরা পূর্বে স্থান দিব এবং ঋণাত্মক মৌলটাকে আমরা পরবর্তীতে স্থান। এই যে একটা ব্যাপার রয়েছে, আরো একটা ব্যাপার থাকে এরকম যে আমাদের ধরেন আমি Mg, হ্যাঁ, ও লিখলাম এরকম, দেখেন এখানে ধনাত্মক ঋণাত্মক আছে। আবার দেখেন ক্যালসিয়াম, এখন OH আছে এখানে, হ্যাঁ দেখেন। এখন এটাকে আমরা যদি মানে যোজ্যতার অনুপাতে এটার যে যোজনী রয়েছে এই যোজনীর সাথে এটাকে ব্যালেন্স করতে হয়, তাহলে আমরা এখানে একটা 2 দিব। ওই যে ব্যাপারগুলা, ওই ব্যাপারগুলাই মূলত রাসায়নিক সংকেতের অন্তর্ভুক্ত ব্যাপার। তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমরা পরবর্তী সংকেতটা দেখি। স্থূল সংকেত, দেখেন খুবই সহজ একটা ব্যাপার। সেটা হচ্ছে যে আমরা যদি এরকম নেই, ধরেন CH নিলাম, হ্যাঁ, বা আমি এটা কোন মৌল থেকে নিচ্ছি সেটা আমি একটু আপনাদেরকে এখানে দেখাচ্ছি। CH4 নিলাম, ধরেন এটাকে আমরা জানি মিথেন। এখন এই CH4 থেকে আমরা কি করলাম, শুধুমাত্র CH দেখালাম। দেখেন এখন মিথেন যে যৌগটা রয়েছে, এই যৌগটা কি কি মৌল দ্বারা গঠিত? এখানে হচ্ছে কার্বন মৌল, ঠিক আছে, কার্বন মৌল রয়েছে, আর রয়েছে কি হাইড্রোজেন মৌল, হাইড্রোজেন মৌল, ঠিক আছে। দেখেন এই দুইটা মৌলের সমন্বয়ে মূলত এই মিথেনটা গঠিত। আমরা যদি পরিমাণটা না নিই, অর্থাৎ CH, মুছে দিচ্ছি, CH। এখন দেখেন এই যে মিথেনটা, এই মিথেনটা হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। এখন আমরা যদি এখানে দেখেন, আমরা কিন্তু 4টা লিখি নাই, তার মানে এখানে ব্যাপারটা হচ্ছে যে এই যৌগটা, অর্থাৎ আমি যদি একটু সংজ্ঞাটা লিখি আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন স্থূল সংকেত, একটি যৌগ কি কি মৌল দ্বারা গঠিত তা দেখানোর জন্য যে সংকেত তাকে স্থূল সংকেত বলে। দেখেন তার মানে এখানে কতটা পরিমাণ আছে বা কিভাবে গঠিত সেই ব্যাপারগুলো না দেখিয়ে শুধুমাত্র আমরা বলতেছি যে মিথেন অণুটা বা মিথেন যৌগটা গঠিত হচ্ছে কার্বন এবং হাইড্রোজেন দ্বারা। তার মানে এখান থেকে যদি আমরা শুধুমাত্র CH-টা নেই, তাহলে এইটা যে সংকেতটা তৈরি করবে সেই সংকেতটাই হচ্ছে আমাদেরকে স্থূল সংকেত। অর্থাৎ একটি যৌগ কি কি মৌল দ্বারা গঠিত হবে সেটা প্রকাশ করার জন্য যে সংকেত, সেটাই হচ্ছে আমাদের স্থূল সংকেত। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলেন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। এখন আণবিক সংকেতে যখন আমরা আসব, তখন এখান থেকে দেখেন আমরা আগের মতোই এখানে মিথেনটাকে নিচ্ছি। দেখেন মিথেন, এখন এখানে দেখেন আপনি যখন কি কি মৌল দ্বারা গঠিত সেটা আমরা স্থূল সংকেত থেকে পেয়েছি, তাহলে এখানে কিন্তু স্থূল সংকেতটাও রয়েছে। এইটুকু অংশ হচ্ছে আমাদের স্থূল সংকেত। ঠিক এখানে একটু বাড়তি রয়েছে কি, যে 4টাকে আমরা এখানে ইনক্লুড করেছি। এখন এতে করে কি হয়েছে দেখেন, আমরা এখান থেকে কিন্তু একটা রেশিও পাই। রেশিওটা কি পাই, যে কার্বন হচ্ছে আমাদের 1:, হাইড্রোজেন হচ্ছে 4। তার মানে এই অনুপাতে কার্বন এবং হাইড্রোজেন যদি 1:4,
এই অনুপাতে থাকে সেক্ষেত্রে আমরা এই যৌগটাকে বলবো কি মিথেন। এক্ষেত্রে দেখেন আমরা কি স্থূল সংকেতের পাশাপাশি আরেকটা জিনিস এখান থেকে আইডেন্টিফাই করতে পারছি, সেটা হচ্ছে মৌলগুলা কি রেশিওতে থাকবে, কি অনুপাতে থাকবে সেটাও কিন্তু আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা যদি আণবিক সংকেতের সংজ্ঞাটা এরকম লিখি, যে একটি যৌগে মৌলগুলো কি অনুপাতে বিদ্যমান থাকে তা প্রকাশের জন্য যে সংকেত তাকে আণবিক সংকেত বলে। ঠিক আছে, দেখেন আমরা যদি আরেকটা দেখি এরকম H2O নিলাম, ধরেন এখানে পানির অণু নিলাম, এখানেও দেখেন আপনি কিন্তু একটা রেশিও পাচ্ছেন, সেটা হচ্ছে হাইড্রোজেন থাকবে 2 এবং অক্সিজেন থাকবে 1। এই অনুপাতে যদি হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয় তবে তারা পানির অণু গঠন করবে। আর এটা যেহেতু আমরা এই সংকেত দিয়ে বুঝতে পারছি, সুতরাং এটাই হচ্ছে আমাদের কি আণবিক সংকেত। তবে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী সংকেতটা দেখি। দেখেন গাঠনিক সংকেত। এখন আমরা যেটা নিয়ে কাজ করেছিলাম সেটা দিয়ে আমরা একটু দেখি। দেখেন CH4, এটাকে যদি আমরা কিভাবে গঠিত হয়েছে, কি কি বন্ড দ্বারা গঠিত হয়েছে, ওই ব্যাপারগুলো যদি আমরা একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি, তাহলে কার্বন হচ্ছে এখানে কেন্দ্রীয় মৌল, আর এই কেন্দ্রীয় মৌলের চারপাশে সাধারণত বাকি যে মৌলগুলা থাকে সেগুলো অবস্থান করে। তাহলে এখানে হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন হচ্ছে এখানে রয়েছে। আমি এটা ধরে নিয়ে আসি। দেখেন তার মানে এই যে কার্বন, একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন এরকম ভাবে একক বন্ধন দ্বারা যুক্ত রয়েছে। এই যে আমরা একটা গঠন লিখেছি, এই যে গঠনটা লিখেছি, এই গঠনটা আমরা লিখেছি কার, মিথেনের গঠনটা লিখেছি। এখন দেখেন মিথেন কিভাবে গঠিত আছে এটা প্রকাশ করার জন্য যে সংকেতটা আমরা ইউজ করবো, কারণ মিথেন কিভাবে গঠিত আছে সেটা আমরা এই যে বিষয়টার মাধ্যমে দেখতে পাচ্ছি যে মিথেনটা এইভাবে গঠিত আছে। তাহলে আমরা বলতে পারি গাঠনিক সংকেতের ব্যাপারটা একটি যৌগ কিভাবে গঠিত তা প্রকাশের জন্য যে সংকেত তাকেই গাঠনিক সংকেত বলা হয়। দেখেন একটা পানির অণুর যে গঠনটা আমরা দেখিয়েছিলাম এটাও যদি আপনাদেরকে দেখাই, দেখেন একটা অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে এভাবে গঠিত। তার মানে এই যে জিনিসটা, এটাই হচ্ছে আমার কি পানির গাঠনিক সংকেত, পানির গাঠনিক সংকেত। ঠিক আছে, দেখেন পানিটা এইভাবে গঠিত, এটা আমরা এই সংকেত থেকে বুঝতে পারি যে পানিটা হচ্ছে একটা অক্সিজেনের সাথে 2টা হাইড্রোজেন একক বন্ধন দ্বারা যুক্ত, এটা আমরা এখান থেকে বুঝতে পারছি। সুতরাং এইটুকুই হচ্ছে আমাদের পানির গাঠনিক সংকেত, এইটুকু হচ্ছে আমাদের মিথেনের গাঠনিক সংকেত। তো আমি আশা করি আপনারা এই ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন আমরা এই অধ্যায়ের যে ব্যাপারটা একেবারেই কমন একটা ব্যাপার, এটা থেকে একটা এই ধরনের একটা অঙ্ক কিন্তু পরীক্ষাতে বারবারই আসে আপনাদের। আমি এখানে জাস্ট একেবারে স্লোলি আপনাদেরকে এটা শেখানোর চেষ্টা করব। দেখেন এখান থেকে কিভাবে আমরা দেখব। দেখেন এখান থেকে শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেতটা আমরা নির্ণয় করব। যদিও স্থূল সংকেত এবং আণবিক সংকেত দুইটাই এখান থেকে নির্ণয় করা যায়, আমরা আণবিক সংকেত নির্ণয় করব। দেখেন একটি যৌগে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন আছে, যেখানে কার্বন 40% বা 40% ও হাইড্রোজেন 6.67% এবং যৌগটির আণবিক
সরি, এখানে একটু মিসিং হয়েছে। আণবিক ভর 180 গ্রাম হলে এর আণবিক সংকেত নির্ণয় করো। দেখেন এখানে যৌগটা কি কি মৌলগুলো দ্বারা গঠিত সেটা আমাকে প্রথমে দেখতে হবে। এখানে আছে কার্বন, আছে হাইড্রোজেন এবং অক্সিজেন, কিন্তু পরিমাণ দেখেন আমাদের কার্বনের পরিমাণ দেওয়া আছে এবং হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সে কাজটা হচ্ছে যে কার্বন হাইড্রোজেনের পরিমাণটা উল্লেখ আছে কিন্তু আমাকে নেই হচ্ছে অক্সিজেনের পরিমাণটা, তাহলে আমাকে সেটা বের করে নিতে হবে। তাহলে আমরা যদি এই পরিমাণগুলা একটু বের করি, দেখেন তাহলে আমরা এখানে আমরা শুরুতে লিখে ফেলবো। এখানে দেওয়া আছে হাইড্রোজেন, আমি প্রতীক দিয়ে বুঝাচ্ছি। হাইড্রোজেনের পরিমাণ দেওয়া আছে হচ্ছে আমাদের 6.67%। আবার কার্বনের যে পরিমাণটা সেটা দেওয়া আছে আমাদের কত, 40%। তাহলে আমরা এই দুইটা পার্সেন্টেজকে প্রথমে যোগ করি। দেখেন এই দুইটাকে যদি আমরা একটু যোগ করি, কার্বন প্লাস হাইড্রোজেন সমান সমান আমরা কি পাবো দেখেন। তো এখানে আমরা একটু যোগ করে ফেলতেছি, 46.67, ঠিক না, এইটুকু হবে। এখন দেখেন তার মানে এই দুইটা মিলে এতটুকু, তাহলে আমরা অক্সিজেনের যে পরিমাণটা সেটা কিন্তু এখন বের করতে পারি। কেননা আমরা জানি একটা যৌগের কোনো একটা যৌগ যদি আমরা লিখি, ঠিক আছে, যে কোনো যৌগ ধরেন আপনি এখানে লিখলেন সালফিউরিক অ্যাসিড লিখলেন, হ্যাঁ, সোডিয়াম কার্বনেট লিখলেন, হ্যাঁ, যাই লেখেন না কেন এগুলার সবগুলার সামষ্টিক শতকরা পরিমাণ হবে 100%। যৌগ হতে গেলে সেগুলো হবে 100%। তাহলে এই 100%-এর এখান থেকে যতটুকু শর্ট রয়েছে, ঠিক আছে, আমি এখানে যে পরিমাণটা রয়েছে সেটা 100 থেকে যতটা কম রয়েছে সেটাই হচ্ছে অক্সিজেন। তাহলে আমরা যদি এখন অক্সিজেনের পরিমাণটা বের করি, তাহলে 100 মাইনাস হচ্ছে এখানে যে পরিমাণটা আছে 46.67, এটা আমরা অ্যাড করে দিলাম। তো এখন এখান থেকে যদি আমরা মাইনাস করে দেই, তাহলে দেখেন 100 মাইনাস হচ্ছে 46.67%। তাহলে আমরা এখানে আগে এটা মাইনাস করি, 10 থেকে 4, আর হচ্ছে এখানে 1 চলে আসবে, 10-তে 5 গেলে হচ্ছে 5। দেখেন এখানে 67 আছে, তার মানে তাহলে আমরা এখানে 1 কমিয়ে দিই, 53.33%, এরকম হবে। আপনারা একটু দেখে নেবেন। তারপর 53.33%, এটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ। আমাদের ফার্স্ট কাজটা হচ্ছে যে আমরা এই নেট পরিমাণটাকে বের করে ফেললাম। এখন কাজ হচ্ছে আমাদের দুইটা ধাপ আমরা অনুসরণ করব। এই দুইটা ধাপ যদি আমরা বুঝতে পারি তাহলে গণিতের মতো একেবারে অটোমেটিক্যালি এটা মিলে যাবে। তাহলে আমরা এইটুকু কাজ করতে পেরেছি যে কার্বনের যে হাইড্রোজেনের পরিমাণ, কার্বনের পরিমাণ এবং অক্সিজেনের পরিমাণটাকে আমরা বের করে নিয়েছি। অক্সিজেনের পরিমাণটা কি আছে সেটা আমরা এখানে একটু নোট করে রেখে দিচ্ছি। এখানে 53.33% আমরা এখানে একটু নোট করে রেখে 53.33%। এখন আমাদের দুইটা ধাপ আমরা অনুসরণ করব। দেখেন প্রথম ধাপ হচ্ছে যে মৌলগুলোর যে শতকরা পরিমাণটা আছে, আমি আর একটু ছোট করে নিচ্ছি। এখানে দেখেন কার্বন হচ্ছে 40%, অক্সিজেন হচ্ছে 53.33%। এখন দেখেন প্রথম ধাপ হচ্ছে যে শতকরা পরিমাণটাকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। তাহলে দেখেন আমরা যদি হাইড্রোজেনের যে ভরটা রয়েছে 6.67, এটাকে আমরা হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1, এটা দিয়ে আমরা ভাগ করে দিলাম, তাহলে 6.67 এটাই থাকবে। কার্বনের যে পরিমাণটা আছে 40কে আমরা, কার্বনের পারমাণবিক ভর হচ্ছে 12, এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে দেখেন, 3 বারং 36, 3.33 আসবে। এটা আপনারা একটু নিশ্চিত হয়ে নিন, আমি দেখাচ্ছি প্রসেসটা, আপনারা একটু দেখেন। তারপরে অক্সিজেনের যে পরিমাণটা রয়েছে সেটাকে যদি আমরা বের করি, দেখেন 53.33 ভাগ হচ্ছে
16। এখন এটাকেও আপনারা যদি একটু ভাগ করেন, ধরেন 53 কে আমরা 16 দিয়ে ভাগ করি, তাহলে 3 × 16 48, অর্থাৎ 3.33 হবে আর কি, আমার আইডিয়াতে 3.33 হবে, 3.33 দেখেন। এরপর আপনারা একটু দেখে নিন। এখন আমাদের প্রথম ধাপের কাজ শেষ। আমরা শতকরা পরিমাণটাকে নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করে ফেললাম। এবার আমরা যাব দ্বিতীয় ধাপে। তো আমরা এই ধাপটা একটু মুছে দিব, দিয়ে আমরা এখানে দ্বিতীয় ধাপের কাজটা করব। দেখেন, দ্বিতীয় ধাপটা হচ্ছে প্রাপ্ত ভাগফল থেকে প্রাপ্ত ভাগফল গুলোর ক্ষুদ্রতম ভাগফল দ্বারা সবকটি ভাগফলকে ভাগ করব। ঠিক আছে, এটা এখন দেখেন আমরা প্রাপ্ত যে ভাগফলগুলো পেয়েছিলাম, এগুলা আমি আবার একটু দেখাচ্ছি। এখানে আমাদের হাইড্রোজেনের যে পরিমাণটা ছিল 6.67 বাই হচ্ছে 6.67 ছিল। দেখেন এখানে ক্ষুদ্রতম দুইটা হয়, সেম একই রকম, যে কোনো একটাকে আমরা ক্ষুদ্রতম ধরলাম। তাহলে ক্ষুদ্রতম যদি ধরি, তাহলে আমরা এগুলা একটু মুছে দিচ্ছি। দেখেন, এখন আবার আমরা যদি এই কাজটা করি, ধরেন আমাদের এই প্রথমে ছিল হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের যে ভাগফলটা ছিল ওইটাকে আমরা ওই যে ক্ষুদ্রতম যেটা আছে 3.33 দিয়ে ভাগ করে ফেললাম। তাহলে আমাদের এখানে আসবে 2 পয়েন্ট সামথিং। ঠিক আছে, আচ্ছা আমরা একটু মুছে দিই এগুলো। দেখেন, তারপরে আমরা অক্সিজেনের যে পরিমাণটা পেয়েছিলাম, 3.33। ওই 3.33 কে আমরা যদি এটা দিয়ে ভাগ করি, অর্থাৎ 3.33 দিয়ে ভাগ করি, তাহলে আসবে আমাদের 1। আবার দেখেন, আমরা যদি এখানে সরি, এটা হচ্ছে কার্বন। ঠিক আছে, আচ্ছা আমরা একটু নিচ দিকে নিচ্ছি হচ্ছে অক্সিজেনটাকে। অক্সিজেন 3.33 ভাগ হচ্ছে 3.3, তাহলে এটাতেও মান আসছে 1। এখন দেখেন, আমরা যদি এগুলাকে একটু এখানে লিখি, সাজিয়ে লিখি, তাহলে কার্বন আগে লিখলাম, হাইড্রোজেন এখানে 2, আর হচ্ছে অক্সিজেন 1, এটা লিখলাম। হ্যাঁ, এখন দেখেন, তার মানে এটা হচ্ছে আমাদের কি স্থূল সংকেত। আমরা স্থূল সংকেত পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা আণবিক সংকেতটা বের করবো। আমি একটু শুরুর দিকটি মুছে দিচ্ছি। দেখেন, এখন আণবিক সংকেতের জন্য আমরা যে ব্যাপারটা জানি সেটা হচ্ছে আণবিক সংকেত, অর্থাৎ CH2 ও এটাকে আমরা n এর সরল গুণিতক করব। ঠিক আছে, আর এখানে আমাদের যে আণবিক ভরটা দেওয়া আছে এটা আমরা এখানে 180। এখন দেখেন, আমরা এখানের ভিতরের যে মৌলগুলা রয়েছে, এই মৌলগুলার পারমাণবিক ভরের যোগফলগুলা যদি আমরা নিই, তাহলে কার্বন হচ্ছে 12, হাইড্রোজেন হচ্ছে 2, প্লাস অক্সিজেন হচ্ছে 16। আমরা যদি ক্যালকুলেশন করি, 18 আর হচ্ছে 12, 30। তার মানে আমরা এখানে মানটা লিখে ফেলতে পারি যে এখানে 30 আর n সমান সমান হচ্ছে 180। এখন কাজ হচ্ছে আমরা এখান থেকে n এর মানটা বের করে ফেলবো। ঠিক আছে, n এর যে মানটা এটা বের করব। তাহলে n সমান সমান আমরা কি লিখতে পারি, 180 ভাগ হচ্ছে 3। তাহলে আমরা লিখতে পারি যে এখানে n এর মান সরি 30, তাহলে হবে 3, তাই না? 318, 6 হবে, সরি 6। তাহলে n সমান সমান আমরা কি পেলাম, 6 পেলাম। এখন কাজ হচ্ছে আমাদের ওই যে সরল গুণিতক আকারে যেখানে লিখেছিলাম CH2 ও এখানে n এর জায়গায় আমরা 6 বসিয়ে সরল গুণিতক করে ফেলবো। এখন সরল গুণিতক করলে আমরা কি লিখতে পারি, C6H12 আর হচ্ছে O6। এটা হচ্ছে আণবিক সংকেত। দেখেন, আমরা স্থূল সংকেতকে n এর সরল গুণিতক করলাম এবং 180, অর্থাৎ এই যে আণবিক ভর যেটা দেওয়া ছিল এটার সাথে আমরা সমানীকরণ করে ক্যালকুলেশন করে আমরা কিন্তু মান পেয়েছি। এটা হচ্ছে আমাদের আণবিক সংকেত, যেখানে অনুপাত সহ রয়েছে। আমি আশা করি আপনারা এই অধ্যায়ের যে ব্যাপারগুলো ছিল প্রত্যেকটা ব্যাপার মোটামুটি এই ক্লাসের মধ্যে আমি আলোচনা করেছি। আপনারা একটু মনোযোগ সহকারে বিষয়গুলো দেখবেন।
তো আমরা পরবর্তী পার্টে আপনাদের জন্য অন্যান্য বিষয়ের অন্যান্য অধ্যায়ের ক্লাস নিয়ে হাজির হব। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।